প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আব্দুল আওয়াল ইউনিভার্সিটি কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ দিনিকুল ইসলাম। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাস গত ক্লাসের সময় পরবর্তী অংশ আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 3য় অধ্যায় থেকে। তো আমাদের আলোচ্য বিষয় ছিল প্রাস। আজকেও আমরা প্রাসের বিষয়ে আমরা আরও কিছু বিষয় জানবো। তো তার মধ্যে থাকবে হলো প্রাস সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার কত সময় লাগে এবং সর্বোচ্চ কতটুকু উচ্চতায় সে উঠবে এবং তার পাল্লা কতটুকু, আমরা এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করবো আজকে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। আমরা জানি যে ধরে নিই যে টি সময়ে প্রাসটি সর্বোচ্চ বিন্দুতে উঠে। ধরে নিচ্ছি আমরা টি সময়ে প্রাসটি সর্বোচ্চ বিন্দুতে উঠে। তো টি সময়ে প্রাস সর্বোচ্চ বিন্দুতে যদি উঠে, আমরা গত ক্লাসে জেনেছি টি সময় পরে প্রাসের উল্লম্ব বেগ, টি সময় পরে প্রাসের উল্লম্ব বেগ বি ওয়াই ছিল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এটা ছিল, আমরা গত ক্লাসে এটা জেনেছি। এটা কোথায়? যে টি সময় পরে প্রাসের উল্লম্ব বেগ। তো আমরা এটাও জেনেছিলাম এই সর্বোচ্চ বিন্দুতে যে ওই প্রাসের উল্লম্ব বেগ উপর উল্লম্ব উপাংশটা কি হয়? উল্লম্ব উপাংশটা শূন্য হয়ে যায়। অর্থাৎ এখানে ভি ওয়াই নট, এখানে ভি ওয়াইটা 0 হয় আর ভি এক্সটা এখানে একই থাকে, ভি এক্স এর কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু সর্বোচ্চ বিন্দুতে বি ওয়াই শূন্য হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সর্বোচ্চ বিন্দুতে vy ইকুয়াল 0। সুতরাং আমরা লিখতে পারি এখানে 0 ইকুয়াল ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। তো এখান থেকে যদি আমরা সাইড চেঞ্জ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো জিটি ইকুয়াল ভি নট সাইন থিটা নট, বা টি ইকুয়াল হচ্ছে ভি নট সাইন থিটা নট বাই জি। এটা হচ্ছে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে উঠতে সময়। প্রাসের সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ এই ভূমি থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার কত সময় লাগে, সেই সময়টা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে সেই সময় টি সমান কি পেলাম? ভি নট সাইন থিটা নট বাই জি। ভি নট হচ্ছে নিক্ষেপণ বেগ, থিটা নট হচ্ছে নিক্ষেপণ কোণ, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে আরেকটা বিষয় তুমি খেয়াল করো, যদি নিক্ষেপণ বেগ যদি নির্দিষ্ট থাকে, জি তো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট, তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার যে সময়, এই সময় হচ্ছে সাইন থিটা, অর্থাৎ নিক্ষেপণ কোণের সাইনের সমানুপাতিক। তো এরপরে আমরা যাই হলো এই সর্বোচ্চ বিন্দুতে প্রাসটি সর্বোচ্চ বিন্দুতে উঠলো। এখন প্রাসটি সর্বোচ্চ বিন্দুতে উঠতে তার যে সময় লাগে, আবার সে ভূমিতে ফিরে আসতে তার কিন্তু একই সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি প্রাসটি সর্বোচ্চ বিন্দু উঠতে এবং তার ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে, যে সময় হয়, অর্থাৎ আমরা এটা বলতে পারি প্রাসটি নিক্ষেপণ থেকে প্রাসটি যে সময় নিক্ষেপ করা হয় এবং ওই আবার ভূমিতে আঘাত করার পূর্ব পর্যন্ত, প্রাসটি ভূমিতে আঘাত করার পূর্ব পর্যন্ত তার যে সময়, সেই সময়টাকে আমরা বলি হলো তার বিচরণকাল বা উড্ডয়নকাল। তাহলে সেই উড্ডয়ন কালটা আমরা কি দেখলাম, যে উড্ডয়ন কাল হচ্ছে সে উপরের দিকে উঠতে তার যে সময়, আবার ভূমিতে ফিরে আসতে তার একই সময় লাগে। তাহলে আমরা এখানে উঠতে যদি টি লাগে, নিচে নেমে আসতে যদি টি লাগে, তাহলে আমরা এখানে এই উড্ডয়ন কালটাকে আমরা যদি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, বিচরণ কালটাকে ক্যাপিটাল টি দিয়ে যদি প্রকাশ করি, তাহলে উঠতে যদি তার টি সময় লাগে, নেমে আসতে যদি টি সময় লাগে, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো 2t। টু টি। তাহলে আমরা এখানে যদি আমি বসিয়ে দেই 2t সমান হচ্ছে আবার কি, এখানে ভি নট সাইন থিটা নট বাই জি। তাহলে এইটাই আমরা পেয়ে গেলাম হলো বিচরণকালে, প্রাসের বিচরণকালের রাশিমালা অর্থাৎ উড্ডয়নকালের রাশিমালা। আমরা কি সমান পেলাম হলো 2v নট সাইন থিটা নট বাই জি। এটাকে আমি এই ইজিভাবে তোমাদের মনে রাখার জন্য আমি এভাবে তোমাদের দেখালাম যে বিচরণ কালটা হচ্ছে উড্ডয়ন কাল, এবং ফিরে আসতে, উপরে উঠতে যে সময় লাগে, ফিরে আসতে তার একই সময় লাগে, সেহেতু আমরা বিচরণ কাল টি সমান লিখতে পারি হলো 2t। আর এখানে আমি টি মান যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে ফাইনালি আমি এখানে ক্যাপিটাল টি বিচরণ কাল সমান আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এটাকে আমরা আবার আরেকভাবে প্রমাণ করতে পারি।
আরেকভাবে প্রমাণ কিভাবে করতে পারি? আরেকভাবে প্রমাণ হচ্ছে যে আমরা নিক্ষেপণ বিন্দু থেকে প্রাসটি উপরে উঠবে, উঠে আবার যখন পতিত হবে পতন বিন্দুতে ফিরে আসতে তার যে সময়, সেই সময়টা তো আমরা বিচরণকাল ধরেছি, তাই না? তো এই সময়ে যদি আমরা এখানে চিন্তা করে থাকি যে তার মোট সরণ কত, তার মোট সরণটা যদি আমরা লিখি যে প্রাস কি করলো, যে টি সময়ে, অর্থাৎ বিচরণ কালটা আমার টি ধরে নিয়েছি, এই টি সময়ে তার সরণ, হ্যাঁ, টি সময়ে তার উলম্ব সরণ যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা উলম্ব সরণ ওয়াই আমরা লিখতে পারি হলো ভি নট সাইন থিটা নট, হ্যাঁ, ইন্টু ক্যাপিটাল টি। এই টি সময়ে সে তার বিচরণ কাল আমরা বের করছি, তাহলে ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি জি ক্যাপিটাল টি তার উপরে স্কোয়ার। অর্থাৎ আমাদের যে উলম্ব সরণের যে রাশিমালা ছিল এস ইকুয়াল, হ্যাঁ, ওয়াই ইকুয়াল ভি নট, হ্যাঁ, সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক ওই সূত্র থেকে আমরা এখানে শুধু টির পরিবর্তে ক্যাপিটাল টি বসিয়েছি। আর একটু এখানে দেখো, একটা বিষয় দেখো যে আমরা যদি চিন্তা করি এই বিন্দু থেকে যাত্রা করেছে, আবার সে এই বিন্দুতে ভূমিতে ফিরে আসলো, ভূমি থেকে উপরে উঠলো, আবার ভূমিতে ফিরে আসলো, তাহলে এখানে যে তার টোটাল সরণ যদি বলি আমরা, তাহলে টোটাল সরণ কত? এখানে টোটাল সরণ y ইকুয়াল 0, এখানে টোটাল সরণ y ইকুয়াল 0, হ্যাঁ। যদি y 0 হয় সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি হলো 0 ইকুয়াল ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা সাইড চেঞ্জ করতে পারি, আমরা এখানে লিখতে পারি হলো যে হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার ইকুয়াল ভি নট সাইন থিটা নট ইন্টু টি। আমি একটা টি ক্যান্সেল করতে পারি, অথবা আমি টি যদি কমন নেই তাও নিতে পারি। আমি যদি এখানে টি কমন নেই তাহলে আমি টি ইকুয়াল 0 পাবো, হ্যাঁ, টি ইকুয়াল 0 পাবো। আর টি ইকুয়াল যে 0টা হবে সেটা হচ্ছে তোমার নিক্ষেপণের সময় নির্দেশ করবে, নিক্ষেপণের সময় নির্দেশ করবে। আর পরে আমরা আরেকটা টি যদি আমরা লিখি তাহলে লিখতে পারি হলো এরকম যে হাফ জি টি ইকুয়াল ভি নট সাইন থিটা নট। তো এখান থেকে টি কে যদি আমরা রাখতে চাই তাহলে আমরা রাখতে পারি হলো এরকম, হ্যাঁ, যে 2 ভি নট সাইন থিটা নট বাই জি, 2 যে উপরে গুণ হয়ে গেল, টি নিচে এসে জি এ নিচে এসে ভাগ হয়ে গেল, তাহলে এই তো আমরা বিচরণকাল পেলাম। তো বিচরণকাল তুমি এভাবে করে নিতে পারো, অথবা আমি তোমাকে সহজ টেকনিক আমি বললাম, সেই সহজ টেকনিকে তুমি এটা মনে রাখতে পারো। অর্থাৎ প্রাচের বিচরণকাল বা প্রাচের উড্ডয়নকাল আমরা এখানে পেয়ে গেলাম এটা নিয়ে, ঠিক আছে। এরপর আমরা যাই হলো প্রাচে এই সর্বোচ্চ কতটুকু উচ্চতায় সে উঠবে, ভূমি থেকে সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে, আমরা সেই উচ্চতাটা আমরা বের করি, হ্যাঁ, ওকে। তো এই প্রাচের সর্বোচ্চ উচ্চতা ওঠার জন্য আমরা ধরে নিচ্ছি যে প্রাচের যে সর্বোচ্চ উচ্চতা বা উলম্ব সরণ, হ্যাঁ, প্রাচের এই উলম্ব সরণ হচ্ছে এইচ, অর্থাৎ সে সর্বোচ্চ এইচ উচ্চতা সে উঠবে, ভূমি থেকে প্রাচটি সর্বোচ্চ এইচ উচ্চতা সে উঠবে। তো এইচ উচ্চতা যদি সে উঠে, তাহলে আমরা এখানে যদি তার আমরা সরণ ধরে নিচ্ছি হলো এইচ, উলম্ব সরণ হচ্ছে এইচ, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হলো যে ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল ভি নট সাইন থিটা নট, হ্যাঁ, হোল স্কোয়ার মাইনাস জি এইচ, অর্থাৎ সে তো উপরে উঠছে। তো উপরে যদি উঠে থাকে আমরা যে সূত্র জানি যে বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, সরি এখানে তো 2 হবে 2gh, আমরা এখানে এই সূত্রটা লিখে দিলাম। তো খেয়াল করে দেখো যে সর্বোচ্চ বিন্দুতে, এই সর্বোচ্চ বিন্দুতে তার ব্যাগ কত, সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ 0, তাহলে vy 0। তো vy যদি 0 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি হলো 0, হ্যাঁ, যে 0 ইকুয়াল হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট মাইনাস 2gh। এখন আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে লিখতে পারি হলো যে 2gh ইকুয়াল ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট, বা আমি এখানে লিখতে পারি হলো h ইকুয়াল ভি নট স্কোয়ার, হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা নট বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে কতটুকু উঠবে, হ্যাঁ, তার সর্বাধিক উচ্চতা, হ্যাঁ, সর্বাধিক উচ্চতা এই সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে সর্বাধিক উচ্চতা এইচ এর মান আমরা জেনে গেলাম। এরপরে আমাদের আরেকটা বিষয় আছে হলো যে তার পাল্লা,
পাল্লা, পাল্লা কাকে বলে? অনুভূমিক পাল্লা যেটাকে আমরা বলি, যে প্রাস তার বিচরণকালে অনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে তার পাল্লা বলা হয়। প্রাস তার বিচরণকালে অনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় তার তার পাল্লা। তো সেই পাল্লা যদি আমরা বের করি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রাসের পাল্লাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ক্যাপিটাল আর সমান আমরা কি লিখতে পারি? যে প্রাসের পাল্লাকে যদি আমি ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করে থাকি, তাহলে এই পাল্লা আর সমান আমরা লিখতে পারি হলো যে আর ইকুয়াল হচ্ছে অনুভূমিকভাবে তার সরণ, অনুভূমিকভাবে যে সময় যায় তার বিচরণকালে যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, অনুভূমিকভাবে তার বিচরণকালে যে দূরত্ব অতিক্রম করে, তার বিচরণকাল কত ছিল? ক্যাপিটাল টি। তার বিচরণকাল ছিল ক্যাপিটাল টি, আর এই টি সময়ে অনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্ব ভি নট কস থিটা নট ইন্টু ক্যাপিটাল টি। খেয়াল করছো? তাহলে এটা কি পেলাম? যে পাল্লা আর ইকুয়াল হচ্ছে ভি নট কস থিটা নট ইন্টু টি। আমরা কোন সূত্র দিয়ে পেলাম? আমরা তো আগেই জানি যে x ইকুয়াল হচ্ছে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, x ইকুয়াল ভি নট কস থিটা নট ইন্টু টি। এটা ছিল অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব। ঠিক আমরা এখানে বললাম, আমাদের সংজ্ঞায় বলে দিলাম যে প্রাস তার বিচরণকালে অনুভূমিকভাবে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বলা হয় তার পাল্লা। তো এই পাল্লা আমরা ধরলাম, পাল্লাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করলাম, তাহলে পাল্লার সমান আমরা লিখলাম হলো ভি নট কস থিটা নট ইন্টু টি, কারণ আমার সূত্র হচ্ছে এটা অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, এটা গত ক্লাসে দেখিয়েছিলাম। ফাইন। তো এখন এখান থেকে আমরা টির মানটা যদি আমরা বসিয়ে দিই, ভি নট কস থিটা নট ইন্টু টি, টি কি ছিল? 2 ভি নট সাইন থিটা নট বাই জি। বিচরণকালের সূত্র আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এখানে আমরা লিখতে পারি হলো যে এখানে ভি নট তারপরে স্কোয়ার হয়ে যাবে, ভি নট স্কোয়ার, তারপরে হচ্ছে যে 2 সাইন থিটা নট কস থিটা নট বাই হচ্ছে জি। তো এটা থেকে আমরা লিখতে পারি হলো বি নট স্কোয়ার আর 2 সাইন থিটা কস থিটা, এটার সমান আমরা জানি হলো সাইন 2 থিটা বাই জি। এটাই হচ্ছে আমার পাল্লার রাশিমালা। তাহলে অনুভূমিক পাল্লার রাশিমালা আমরা বুঝলাম। অনুভূমিক পাল্লা ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর সমান হচ্ছে বি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। ক্লিয়ার? তাহলে আমার এই অনুভূমিক পাল্লা নির্ভর করছে কার উপর? নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ, অভিকর্ষ ত্বরণের উপর। এখন আরেকটা বিষয় তুমি খেয়াল করে দেখো, যদি নিক্ষেপণ বেগ যদি নির্দিষ্ট থাকে, আবার নিক্ষেপণ অভিকর্ষ ত্বরণ তো নির্দিষ্ট থাকবে একটা নির্দিষ্ট স্থানে, তাহলে আমার এই সর্বাধিক পাল্লাটা নির্ভর করছে হলো সাইন 2 থিটা এর উপর। তার মানে আমরা এখানে বলতে চাইলাম হলো এরকম, যদি নিক্ষেপণ বেগ নির্দিষ্ট থাকে, অভিকর্ষ ত্বরণ নির্দিষ্ট থাকলে আমরা লিখতে পারি আর সমানুপাতিক হচ্ছে সাইন 2 থিটা নট। হ্যাঁ, তার মানে আর সাইন 2 থিটা নট। তাহলে থিটার উপর নির্ভর করছে হলো পাল্লা। তো থিটার এখানে যে ওই সাইন 2 থিটা এর উপর নির্ভর করছে হলো পাল্লার মান। তাহলে সাইন 2 থিটা এর সর্বাধিক মান কত? আমরা জানি সাইন 2 থিটা এর সর্বাধিক মান হচ্ছে, সাইন 2 থিটার সর্বাধিক মান কত হবে? যে সাইন 2 থিটা নট এর সর্বাধিক মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে যদি লিখি, যে এখানে লিখতে পারি হলো যে সাইন 1 হয় কখন? 90 ডিগ্রির জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো বা 2 থিটা নট ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, বা থিটা নট হচ্ছে এখানে 45 ডিগ্রি। তার মানে বোঝা গেল যদি নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি হয়, নিক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এখানে পাল্লা সর্বাধিক হবে। তার মানে আমি যখন এখান থেকে বস্তুটিকে নিক্ষেপ করলাম, আমার এই নিক্ষেপণ কোণ 45 ডিগ্রি যখন হবে, 45 যখন হবে, তখনই সে তার অতিক্রান্ত দূরত্বটা সর্বাধিক হবে। অতিক্রান্ত দূরত্ব সর্বাধিক হবে, এর চেয়ে কম হলেও হবে না, সর্বাধিক হবে না, বেশি হলেও আর সর্বাধিক হবে না। তার অর্থ কি দাঁড়ালো? তুমি একটু খেয়াল করে দেখো। এখন এই নিক্ষেপণ কোণ এটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে সেই সর্বাধিক পাল্লা অতিক্রম করবে। এখন যদি তুমি আরো কোণটাকে বাড়িয়ে দাও, সে কিন্তু 45 ডিগ্রি যাবে না। তুমি কোণটাকে আরো কমিয়ে দাও, তাহলে কিন্তু 45 ডিগ্রি যাবে না। 45 ডিগ্রি তোমার সর্বাধিক দূরত্ব যাবে না। তার মানে সর্বাধিক দূরত্ব যাচ্ছে হলো একমাত্র এই 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তার সর্বাধিক দূরত্ব আমরা পাচ্ছি।
সর্বাধিক দূরত্ব আমরা পাচ্ছি। হ্যাঁ, এখানে এই 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা সর্বাধিক দূরত্ব আমরা পাচ্ছি, অন্য কোথাও আমরা এই সর্বাধিক দূরত্ব পাচ্ছি না। ঠিক আছে, তাহলে প্রাসের সর্বাধিক পাল্লা যদি বলা হয়, তাহলে সর্বাধিক পাল্লা হচ্ছে কখন? সর্বাধিক পাল্লা হচ্ছে যখন থিটার মান 45 ডিগ্রি হবে, সাইন টু থিটার মান যখন 1 হবে, তাহলে সর্বাধিক পাল্লার ক্ষেত্রে আর ম্যাক্সিমাম আমরা লিখতে পারি হলো সর্বাধিক পাল্লা আর ম্যাক্সিমাম হচ্ছে বি নট স্কয়ার, হ্যাঁ, সাইন টু থিটার মান 1 আর এখানে বাই হচ্ছে জি। এটা হচ্ছে প্রাসের সর্বাধিক পাল্লার ইকুয়েশন। সর্বাধিক পাল্লার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, অথবা আমি সর্বাধিক পাল্লার ক্ষেত্রে আমরা থিটা নটের মান 45 ডিগ্রি বসাইতে পারি, বসে আমরা মান বের করতে পারি। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করতে পারি। আলোচ্য বিষয় হচ্ছে যখন প্রাসকে তার পাল্লা একই হবে, পাল্লা কখন? যখন তার নিক্ষেপণ ব্যাগ যখন ভিন্ন হবে, নিক্ষেপণ ব্যাগ ভিন্ন হবে, হ্যাঁ, আর পাল্লা তার একই হবে, এটা কখন? একটা শর্ত রয়েছে, একটা শর্ত আমরা পাই যে নিক্ষেপণ তাদের পাল্লা কখন সমান হবে? তাদের পাল্লা সমান হবে তখনই যখন যে নিক্ষেপণ কোণ যদি আলফা হয়, পাল্লাটা সমান হবে তখনই যখন এই নিক্ষেপণ কোণ আলফা হবে। নিক্ষেপণ কোণ প্রথমটা যদি আলফা হয়, তাহলে দ্বিতীয় নিক্ষেপণ কোণ হতে হবে 90 মাইনাস আলফা। কি বললাম? যে পাল্লা দুটা সমান হবে, পাল্লা দুটা সমান হবে তখন তাদের মধ্যে নিক্ষেপণ কোণের মধ্যে তাদের মধ্যে সম্পর্কটা কি হবে? এই নিক্ষেপণ কোণের মধ্যে সম্পর্ক হবে প্রথম নিক্ষেপণ কোণ যদি আলফা হয়, প্রথম নিক্ষেপণ কোণ যদি আলফা হয়, তাহলে দ্বিতীয় নিক্ষেপণ কোণ বিটা এটা সমান হবে π/2 মাইনাস আলফা। এই শর্ত অনুযায়ী তাদের পাল্লা সব সমান হবে। তাদের পাল্লা তোমার কখনোই কম বেশি হবে না, তাদের পাল্লা সমান হবে। তার মানে তুমি যদি চিন্তা করে থাকো, প্রথম নিক্ষেপণ কোণ যদি হয় 30 ডিগ্রি, তাহলে দ্বিতীয় নিক্ষেপণ কোণ কত হবে? তাহলে এখানে তুমি এটা হচ্ছে 90 π/2 মানে হচ্ছে 90 থেকে তুমি 30 মাইনাস করো, 30 মাইনাস করলে কত হবে? 60 ডিগ্রি। এখন প্রথম নিক্ষেপণ কোণ যদি তুমি ধরে রাখো যে এটা হচ্ছে 45 ডিগ্রি হলে হবে না, 45 ডিগ্রির চেয়ে কম বা বেশি হইতে হবে। আচ্ছা, তুমি যদি এটাকে 40 ডিগ্রি ধরো, তাহলে এইটা হবে কত? এইটা হবে হলো 50 ডিগ্রি। কথা বুঝতে পারছি? তার মানে এই শর্ত অনুযায়ী তাদের পাল্লা সর্বদাই সমান হবে। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে থেকে জানলাম কি জানলাম? আমাদের আলোচনার মধ্যে থেকে জানলাম হলো প্রাসে সর্বাধিক উচ্চতায় উঠতে তার কত সময় লাগে সেই সময়, আবার প্রাসের সর্বাধিক উচ্চতা কতটুকু উচ্চতায় উঠবে সেই উচ্চতায় এইচের মান আমরা জানলাম, আবার প্রাসের বিচরণকাল আমরা জানলাম, প্রাসের পাল্লা আমরা জানলাম, হ্যাঁ, আবার প্রাসের পাল্লা কখন সমান হবে সেই শর্তটা আমরা এখানে জেনে গেলাম। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমরা আগামী দিন আবার নতুন টপিকস নিয়ে আবার তোমাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকো।